ওই লাইটটা অফ করো। ওয়াও, পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলা গেলাম একদম। কেউ দেখতে পাচ্ছেন? দুষ্টামি করে না, যাও। কাউকে তো দেখছি না। ইয়েস, কথা হবে, আড্ডা হবে, আড্ডা সিনেমা নিয়ে, সিনেমা। বাহ, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ এমডি রুবেল। না, আমি নামটা পড়তে পারছি না, চোখের প্রবলেম। চশমা লাগবে, চশমা। আজকে কথা হবে ভাই, সিনেমার আড্ডা হবে। ওই যে আগে যে কন্টেন্ট বানাইতাম ওরকম না। ও সরি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি কালকে কন্টেন্টে দেখলাম, আমি কিন্তু ডান হাতে সালাম দিই, ওইখানে দেখা যায় বাম হাতে। আসলে আমার এই ক্যামেরাটা রিভার্স করতে হবে, মানে এই দেখেন এটা বাম হাত, এখন যদি দেই এটা ঠিক মনে হবে, এটা দিলে উল্টা মনে হয়। সরি ভাই, যাই হোক, বেয়াদবি মাফ করবেন। আজকে কথা হবে নিশোকে নিয়ে। নিশোকে নিয়ে, আফরান নিশো। ওর নাম মুখস্থ করতে ভাই প্রবলেম আছে। আমার অনেক ভুল হয়েছে, আমার অনেক কন্টেন্টের মধ্যে আমি কি জানি বলছি, আফরান নিশো বলি নাই। আজকে হঠাৎ দেখলাম সে সুন্দরভাবে বুঝাই দিছে, নিশো আর কি, যে আমার নাম মুখস্থ রাখা সহজ উপায় কি, মানে মায় দিছে জাফরান, আফরান, এটা মনে রাখতে হবে, মানে জাফরান আফরান নিশো। এ হইল ঘটনাটা। নামটা আসলে একটু উল্টাপাল্টা হয়ে যায়, কিছু করার নাই। আজকে দেখলাম তাকে অ্যারেস্ট করছে পুলিশে, ধরে নিয়ে যাইতেছে, কয়েদি ড্রেস। আমার মনে হয় এসিটা বন্ধ করা উচিত, সাউন্ড প্রবলেম হতে পারে, আমার সাউন্ড শোনা যায় না, সরি। ঘুরে আসি, আমি আসি। এই যে এসিটা আওয়াজ। যাই হোক, আবার ভাইবেন না যে আমার বাসায় এসি আছে, এটা জানাই দিলাম। অনেক পুরান এসি ভাই, অনেক পুরান এসি, তাও সেকেন্ড হ্যান্ড কিনছিলাম। তো আফরান নিশো এই গুলশান থানায় তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, প্রচুর সাংবাদিক আশেপাশে। ব্যাপারটা সবাই বুঝতেছিল, প্রমোশন, হ্যাঁ বুঝতেছিল। আবার অনেকে বলছে খুব চিপ প্রমোশন, কি দরকার, আমাদের হিরো তো যায় না, মানে শাকিব খানের কথা বুঝাইছে যে শাকিব খানের এগুলা লাগে না। ভাই আপনারা না জিনিসটাকে সুন্দরভাবে চিন্তা করতে পারেন না কেন? নিশোর মনের মধ্যে একটা সুন্দর চিন্তা ভাবনা, কি জানেন সেটা? এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া তো অনেকেই কথা বলে, বড় বড় স্টারদের নিয়ে, তাই না, বড় বড় শিল্পীদের নিয়ে, নিশোকে নিয়েও কথা বলে, সিয়ামকে নিয়েও কথা বলে, কিন্তু সবচেয়ে বেশি কথা বলে শাকিব খানকে নিয়ে। কিন্তু এখন তো সামনে ছবি রিলিজ, তাকে নিয়েও তো কথা বলতে হবে। এই কথা বলার সুযোগটা কইরা দিছে মিডিয়ার সামনে আইসা, আর আসা উচিত। এই জন্য দেখেন, এই যে মিডিয়া দেখতেন যে যারা ওই পুলিশের গাড়ির সামনে দাঁড়ায় ছিল, ওগুলো অরিজিনাল আসল পুলিশ কিনা আমি জানি না, মনে হয় সাজানো পুলিশ। তবে তার গেটআপ টেটআপ সবকিছু ঠিক ছিল। তারা যে নামাইতেছে, ধৈর্য নিয়ে যাইতেছে, বান্দার মুখে হাসি নাই, মুচকি হাসিও হাসে না ভাই, একদম গম্ভীর, কেমন জানি একটা ভাব, পিছন থেকে কে জানি একটা খোঁচা টোচা দিছে, ওদিকে আবার তাকাইলো, কিন্তু অভিনয় ছাইরা দেয় নাই, ক্যারেক্টারের ভিতরে ঢুইকা ছিল। দাগি ওই ছবির প্রমোশন। ওই যে যেটা বলতেছিলাম, এই যে মিডিয়াকে একটা সহযোগিতা করলো, অনেকগুলা কন্টেন্ট তৈরি হইল, অনেক ইউটিউবার তাদের একটা কন্টেন্ট পাওয়া গেল। একজন স্টারের মাথায় সেটা রাখতে হবে, হ্যাঁ, একজন শিল্পীর মাথায় সেটা রাখতে হবে। কারণ কি জানেন, এইসব ইউটিউবারদের দিয়েই তো আপনি বড় শিল্পী, বড় স্টার, যাই বলেন না কেন, ইনাদের দিয়েই কিন্তু ইনাদের অবহেলা করা যাবে না। এই যে আজকে আমি দেখলাম শিমুল,
আমাদের শিমুল ও ইন্টারভিউ নিচ্ছে, আপনার এই যে বরবাদ ছবির প্রডিউসার ম্যাডামের ইন্টারভিউ নিচ্ছেন এবং ম্যাডাম খুব হাসি মুখে ইন্টারভিউ দিতেছে। আমার দেখা ভাই বিশ্বাস করেন গার্ডেন হয়ে গেছে মনটা। কারণ কি জানেন, উনি অনেক বড় প্রডিউসার, বহুত বড় বাজারের একটা ছবি বানাইছে। উনার তো দরকার ছিল না, তাই না, একজন ইউটিউবারকে ইন্টারভিউ দেওয়া। উনি তো বড় বড় চ্যানেলে যাইতে পারেন, নিশ্চয় ওনাকে ডাকে, কিন্তু ওইটা উনি মূল্য দিচ্ছেন। উনি জানেন এদের কারণেই আলোচনাটা হয় মার্কেটে, এদের কারণেই, মানে ইউটিউবারদের কারণে, যার জন্য আমি একটা থ্যাঙ্কস জানাইতে চাই নিশোকে। হ্যাঁ, অবশ্যই জানাইবো আমি। ধন্যবাদ নিশো সাহেব, ধন্যবাদ। আবার আমি সিয়ামকে একটা ধন্যবাদ দিব। ও দেখেন চিটাঙের একজন এই যে ইউটিউবার আছে না, খালি টেলিফোনে কথা বলে, মানুষকে বোকা বানায়, একই কথা বারবার বইলা বিরক্ত করতে থাকে। সিয়ামের সাথে সেই ভদ্রলোকও কথা বলছে চিরাঙ্গা ভাষায়। উনি একটা ছবি দেয় কুকুরের, ওর মধ্যে একটা টেলিফোন দেয়, সিয়াম টেলিফোন ধরছে, সিয়ামকে বিরক্ত করতে চাইতেছে বহুভাবে, সিয়াম বিরক্ত হচ্ছে না, ওইটা একটা প্রমোশন, একজন ইউটিউবারকে সম্মান দিছে। থ্যাঙ্কস। হ্যাঁ, এটা দরকার ভাই। কারণ কি জানেন, এই সোশ্যাল মিডিয়া কি জিনিস আপনারা তো দেখছেন। এই 5ই আগস্টে সোশ্যাল মিডিয়ার ভূমিকা দেখছেন। এই সোশ্যাল মিডিয়া এখন রাজনীতির ময়দানে জানেন সবচেয়ে বড় বিরোধী দল, এবং এই সোশ্যাল মিডিয়া দিয়ে কিন্তু সবাই বড়, মানে একটা আসনে চলে যেতে পারে, যে কোনো লোক যে কোনো জায়গায় চলে যাইতে পারে। এই সোশ্যাল মিডিয়ার এই ক্ষমতাটা আছে। এই সোশ্যাল মিডিয়া একজন হিরো আলমকেও জন্ম দিতে পারে, আবার একজন মেধাবীকেও জন্ম দিতে পারে। ওই যে দেখেন প্লেন নিয়ে উড়ে গেছে একজন আমাদের দেশীয় ভাই, চিন্তা করেন 1 লাখ 1.25 লাখ টাকা একটা বাইক পাওয়া যায় না, প্লেন বানায় উড়াই দিছে, তাকেও ভাইরাল করছে এই সোশ্যাল মিডিয়া। যার জন্য এই কথাগুলা বললাম। সামনে ঈদ, এই ঈদের জন্য এটা খুবই দরকার। এবার আসি একটু অন্য আলাপে, যে আলাপটা করতে ভাল লাগবে না কিন্তু করা উচিত। আমাদের কাজী হায়াত স্যার, ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক রকম কথা হচ্ছে। ওই যে উনি সেন্সর বোর্ড থেকে যখন বাইর হইতেছিলেন, ওনাকে সবাই ঘিরে ধরছে, ওনার কাছে বারবার জানতে চাইতেছে কেন ছবির কাটিং হবে, কি কারণে কাটিং হবে, বা কাটছে কিনা। আবার ওনার গাড়িতে থাপ্পড় দিছে। ওইখানে উনি রাগের ঠেলায়, আমি গত কন্টেন্টে আমার এই যে ভিডিওতে বলছি আপনাদের, উনি খুব রাগী মানুষ, কিন্তু ভিতর থেকে না, এমনি রাগ চলে আসে না হঠাৎ মানুষের, তার 5 মিনিট পর আবার থাকে না, ওই টাইপের মানুষ। ওই যে গাড়িতে থাপড় দেওয়া, আবার ওনাকে বুঝছেন ধাক্কাধাক্কি হয়েছে, কেউ পিছন থেকে অন্যরকম কথা বলতেছে, এগুলা কানে গেছে, মিজাজ গরম হয়ে গেছে। ওইখানে বইলা ফালাইছে, যে মারুফের কথা বইলা ফালাইছে, বুঝছেন, মারুফের কি জানি আছে, দল আছে বা কি, এরকম একটা কথা বলছে, যেটা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে। এবং এটা যে রিয়াকশন হয়েছে, সেটা রিয়াকশন পাইছি মারুফের কাছ থেকে। মারুফ এটা রিয়াকশনও দিছে। দেওয়াটা উচিত হয়েছে কি উচিত হয় নাই সে বিচারে আমি যাব না, বুঝছেন না, যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রিয়াকশন দিছে তার বাবার জন্য, বাপ ছেলের ব্যাপার, একটা ইমোশনের ব্যাপার, যেটা আমরা অত বাইরে থেকে বুঝুম না। কিন্তু এর মধ্যে জড়ায় গেছে কিন্তু আরেকজন, ওই যে হাফ বিরিয়ানি, একবার হাফ বিরিয়ানি বলছিলাম, তারে খুব মাইন্ড করছে, এবং তার পক্ষ হয়ে অনেকেই কথা বলছে তখন। এই মালটা যে কি ভাই আপনারা জানেন না। বুঝছেন, চারিদিকে ঢোল পিটাইতে পারে, চারিদিকে। আপনারা অনেকে কমেন্ট বক্সে লেখেন না যে শাকিব খান যেন এর ছবিতে আর অভিনয় না করে। আপনারা বলেন শাকিব খানের কি মাথা খারাপ? ও বুঝতে পারছে না এর আগে একটা ধোকা খাইছে, এবার যে কি ছবি বানাইছে সেটাও বুঝছে। আবার এই ঈদে আইসা সে যে রাজনীতিটা করছে, এই রাজনীতিটা হইল ওই যে অন্তরাত্মা ছবিটা আনা। এটার জন্য তাকে একেবারে 100% দোষ দিবেন আপনি, সেটার সাথে আমি আবার একমত না। কারণ কি, এই ছবিটা 4-5 বছর আগে তৈরি হইয়া পয়লা ছিল। এই ছবির কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ ভারতে হয়েছে। আপনারা ভাইবেন না যে এটা একটা কম বাজেটের ছবি। অন্তরাত্মা বড় বাজেটের ছবি। অন্তরাত্মার যে প্রডিউসার, ওনাকে আপনারা অনেকে জানেন না, উনি একজন ভদ্র মহিলা। যাই হোক, ওনার নামটা আমি আর নিচ্ছি না এখন, কারণ উনি সামনে আসতে চায় না।
ওনার অনেক টাকা ভাই, অনেক টাকা। উনি ওই যে গরিবী ছবি বানাবেন, এর আগেও ছবি বানাইছে শাকিব খানকে নিয়ে, উনি বড় ছবি বানাইছে। ওনার ব্যক্তিগত কোনো ঝামেলায় ছবিটা ফেলে রাখছিল, এবার দিয়ে দিল। কারণ আমাদের মনে করেন যে এই যে মামুন, যাকে আমি হাফ বিরিয়ানি বলছিলাম, ও আগে গেছে, ও দায়িত্ব নিছে এই ছবিটা রিলিজের। ব্যাপারটা বুঝেন, মামুনের কিন্তু একটা হাত আছে কিন্তু চারিদিকে। কারণ কি, গত সরকারের আমলে সে কিন্তু ভারতের ছবি আনতো, এমনকি সেন্সর বোর্ড বন্ধ হয়ে গেছে, তার 1 ঘন্টা পরও সেন্সর করে বাইরে চলে গেছে, এরকম রিপোর্টও আছে। ঈদের বন্ধ হয়ে যাবে ছবি সেন্সর করায় ফেলাইছে, হিন্দি ছবি। কারণ কি জানেন? এটা কারণটা একমাত্র আমাদের দেশের যারা গোয়েন্দা বিভাগ তারা বাইর করতে পারবে কাদের টাকায় উনি ছবি আনতেন, কাদের টাকা, কারা পেছনে টাকা লগ্নি করতে, কারা লগ্নি করতো। এটা যদি বাইর করেন তাইলে পাওয়া যাবেন। ওনার হাত সচিবালয় কেন এত লম্বা হাত, কিভাবে উনি সেন্সর বোর্ড বন্ধ থাকলো সেন্সর কইরা বাইরে হয়ে যায়, কিভাবে সম্ভব? সারা বাংলাদেশের প্রতিবাদ উঠলো, শিল্পী সমাজের প্রতিবাদ উঠলো। ওই শিল্পী সমিতিতে 10% ঢুকাইয়া ওইটা ম্যানেজ কইরা ফালাইলো। এফডিসিতে কিন্তু সে নিষিদ্ধ, কিন্তু তারপরে সে ম্যানেজ কইরা ফালায়, সব দিকে ম্যানেজ করতে পারে। ওর তো একটা বিবেক থাকা উচিত ছিল যে ভাই, একটা ছবি রিলিজ হইতেছে, বড় বাজেটের ছবি, 21 কোটি টাকার ছবি রিলিজ হইতেছে, আমি এই ছবিটা এখন নাই না কোরবানি ঈদে নিয়ে যাই, তাই না? কোরবানি ঈদে যে ছবি হইতেছে, আমি শাকিব খানের সাথে আলাপ কইরা, তার সাথে একটা পরামর্শ কইরা যদি নিয়ে যাই, অসুবিধা কি? আর শাকিব খান যে একেবারে জানে না এই ছবি রিলিজ হইতেছে, এটা আমি বিশ্বাস করি না, একদমই বিশ্বাস করি না। কারণ কি জানেন? আমি যে প্রডিউসারের কথা বললাম, ওই প্রডিউসার যে 2টা ছবি বানাইছেন শাকিব খানকে নিয়ে, এবং শাকিব খানের অন্য ছবিরও শুটিং এর ব্যবস্থা উনি কইরা দিয়েছিলেন পাবনাতে। শাকিব খানের সাথে ওনার পারিবারিক সম্পর্ক খুবই ভালো সম্পর্ক, বড় বোন ছোট ভাই এরকম একটা সম্পর্ক ভাই, একেবারেই মনে করেন যে রক্তের মতো। উনাকে না জানায়, মানে শাকিব খানকে না জানায় ম্যাডাম ছবিটা রিলিজ করে দিবে, এটা আপনারা বিশ্বাস করেন? যার জন্য বললাম আমি মামুনকে পুরোপুরি দোষ দিব না। বিজনেসের ব্যাপার, ছবি ফালায় রাখলে তো বুঝছেন কতগুলো টাকা পয়সা থাকে। ওই ছবি তো শুনছি 3.5 কোটি টাকার উপরে খরচ আছে, মানে অন্তরাত্মা ছবিতে, অন্তরাত্মার টোটাল কাজ, পোস্ট প্রোডাকশনের কাজ ভারতেও হয়েছে। এবং বাংলাদেশে এই মুহূর্তে বিজনেস মহলে একটু খোঁজ নিলে আপনারা বুঝতে পারবেন যে যারা বরবাদের সঙ্গে বনিবানা হচ্ছে না টাকা পয়সার দিক থেকে, মানে মনে করেন আমার কাছে আছে 100 টাকা, বরবাদ চাচ্ছে 200, আমার নেওয়ার ক্ষমতা নাই, আমি এখন কি করব? অন্তরাত্মা নিয়ে নেব, তাই না? কিন্তু এখানে বড় একটা কিন্তু আছে, যারা হল চালায়, যারা মনে করেন, আমরা ওনাদেরকে বলি তৃতীয় পক্ষ, মানে মালিক পক্ষ আর যে ছবির মালিক, এর মাঝখানে একজন আছে। কিন্তু ইনাদের পাওয়ার হলো সিনেমার সবচেয়ে বড়, বেশি পাওয়ার ওনাদের। ওনারাই কাকরাইল মহলে সব, এই যে কাকরাইল জান, কাকরাইল সিনেমা পাড়া বলা হয় কেন? ইনাদের কারণে। ইনাদের সবাই অফিস আছে, ওনারা সব সিনেমার খোঁজ খবর রাখে। কই থেকে খোঁজ খবর নেয় জানেন? সেন্সর বোর্ড থেকে। সেন্সর বোর্ড, ওই যে সেন্সর বোর্ড, যে বোর্ডের পিছন থেকে যেখান থেকে ছবি চালায় না, ওইখানে লুকানো থাকে, মানুষ লুকানো থাকে, ওনাদের নিজেদের প্রতিনিধি থাকে, টোটাল খোঁজ খবর নিয়ে নেয় কোন ছবি কি রিপোর্ট, কেমন হয়েছে, কি কাহিনী। এর মধ্যে বুঝছেন একটা গুজব ছড়ায় গেছে, যেটা দিয়ে আমি শুরু করলাম, দাগি। এই দাগি ছবি, গত ভিডিওতে আমি বলছি আমি দাগি দেখুন না, আমি দেখো সিয়ামের ছবি, আমার মেয়ে দেখতে চাইছে, হ্যাঁ, পুষ্পা না জঙ্গলি, ওইটা দেখুন, আর দেখুন বরবাদ, কিন্তু আমাকে দাগি দেখতে হবে। দাগি প্রমোশন দেখে আমার মন বইরা গেছে, এবং আমি খোঁজ খবর নিয়ে যেটুকু বুঝতে পারলাম, দাগি কেন, সে কেন দাগি, এই সমাজের অনেক প্রশ্নের উত্তর এই দাগিতে পাওয়া যাবেন। সমাজের আমাদের মনের মধ্যে বহু রকম ক্ষোভের প্রশ্ন থাকে না? এই যে আমরা একটা ধর্ষণ দেখি, তাই না, ওই যে মব জাস্টিস হয়, আমাদের ভিতরে একটা ক্ষোভ জন্ম হয়, এই ক্ষোভ থেকে যেসব প্রশ্ন আসে, এইসব প্রশ্নের উত্তর এই ছবিতে পাবেন, দাগি ছবিতে। সমাজের চোখে এই মানুষটা দাগি কি দাগি না, এটার উত্তর দেবে। আর এই পরিচালক যে শিহাব সাহেব,
ওনার আগের ছবিও আমি দেখছি। উনি কিন্তু গল্পের ছবি বানান। হ্যাঁ, উনি গল্পের ছবি বানান, উনি মৌলিক ছবি বানান। টিজার টেজার গান যেগুলো রিলিজ হয়েছে, দুইটা ছবির বিশেষ করে এই যে দাগি আর জঙ্গলি, ফুললি মৌলিক, প্রতিটি শর্ট মৌলিক, প্রতিটি কথা মৌলিক। হ্যাঁ, 5 লাইন কি, আমি তো পুষ্পা না, জঙ্গলি আর বাচ্চাটাকে কাঁধে নিয়ে চলে যাওয়া। ভাল লাগছে। দাগির প্রমোশন ভাল লাগছে। আমার তো মনে হয় এবার ঈদ জমা গেল। হ্যাঁ, ঈদ জমা গেল। এর মধ্যে অনেকের মনে কষ্ট লাগতেছে, আমি জানি যে ভাই আপনি সাকিবিয়ানদের নিয়ে কি কোনো কথা বলবেন না? শাকিব খান থুইয়া আপনি নিশোর কথা বলতেছেন, সিয়ামের কথা বলতেছেন। হ্যাঁ ভাই, বলতেছি, বলার দরকার আছে। আপনারা এক পক্ষে কথা বইলা এই ইন্ডাস্ট্রি তো বাঁচাইতে পারবেন না, কোনো মতেই বাঁচাইতে পারবেন না। সব ছবি লাগবে, অন্তরাত্মাও লাগবে, দাগিও লাগবে, জঙ্গলিও লাগবে, বরবাদও লাগবে। সিয়াম, আরফান নিশো আর যদি আমাদের শাকিব খান 3 জন দাঁড়ায় যায়, তাহলে কতগুলো প্রডিউসারের ভিতরে সাহস আসবে, বুঝেন আপনি? সাহস পাবে তো ভাই, সাহস পাবে। অনেক প্রডিউসারের সঙ্গে আমার আড্ডা হয়, খুব ক্লোজ আড্ডা হয়। এই দেশের সবচেয়ে রাঘব বোয়াল প্রডিউসার ভাই, তারা অনেক ধনী লোক, বুঝছেন? অনেক টাকা সিনেমায় ঢালার জন্য এখনো এক পায়ে দাঁড়ানো, কিন্তু সাহস পায় না। সাহস কখন পাবে জানেন? যখন দেখবে যে একজন শাকিব খান আর একজন নিশো একই ছবিতে চলে আসছে। যেমন এই যে বরবাদে যিশু আসছে, তাই না? যিশুকে তারা লুকায় রাখতে পারতো, যিশুকে প্রকাশ করে দিছে আগেই। আমি হইলে কি করতাম জানেন? প্রথম টিজারে যিশুকে দিতাম না, পরে যেটা ট্রেইলার বানাইতাম সেটাতে যিশুকে দিয়ে বানাইতাম। কিন্তু ওনারা প্রথমে যা দেখায় ফেলাইছে, পর আর দেওয়ার কিছু ছিল না। আমার মনে হয় এগুলোর হিসাব আগে থেকে করতে হবে, যেহেতু বড় বাজেটের ছবি। আর সবচেয়ে বড় কথা কি জানেন? পাবলিসিটির দায়িত্ব যদি কোনো পরিচালক নিয়ে নেয় নিজের মাথায়, ওই যে মামুনের মতো, মামুন যেভাবে বরবাদে নিছিল, আমাদেরকে একবার উঠাইছিল ওই যে বুর্জ খলিফায়, তারপরে নিয়ে গেছিল স্টেডিয়ামে, তারপরে আমরা ঘরের মধ্যে মোবাইলই যা দেখার দেখলাম। এরকম বোকা বানাবে যে যারা, এরা কিন্তু ধরা খাবে। যার জন্য পাবলিসিটির দায়িত্ব ডাইরেক্টরকে নিতে নাই। আপনারা কি মনে করেন রায়হান রাফি পাবলিসিটির দায়িত্ব নেয়? নো, কোনোদিন না। তার একটা দল আছে ভাই, একটা টিম আছে, তারা বানায়, তারা করে। আপনি কি মনে করেন এই যে আমরা যে ছবি বানাই, এডিটর যে একটা ছবি কাটে, পুরো ছবি বানানোর পর এই যে টিজার ট্রেইলার যে বানায়, আগে যে হল ট্রেইলার হইতো 300 ফিটের 350 ফিটের, সেগুলো কি এডিটর বানায়? না, আলাদা সেকশন আছে। তারা নতুন ভাবে ছবিটা নিয়ে দেখে, বসে চিন্তা ভাবনা কইরা তারা বানায় দেয়। হ্যাঁ, অনুমতি নেয় ডাইরেক্টরের, অনুমতি নেয় এডিটরের, আমরা যাই দেখিও। তাদের দায়িত্ব দিতে হয়। নিজে দায়িত্ব নিবেন, ধরা খাইবেন। হ্যাঁ, ক্লিন কাজ করতে পারবেন না। একটা ডাইরেক্টরের জব কি জানেন? ডিরেকশনের জব ফুল টাইম জব, রাত দিন 24 ঘন্টার জব। আপনারা জানেন, জসিম ভাইয়ের কথা মনে পড়তেছে। জসিম ভাই এই কথাটা বলতো কান্দের মধ্যে হাত দিয়া, জয় মিয়া জানো ডাইরেকশনের জবটা কতটা থেকে কতটা পর্যন্ত? আমি কই কতটা পর্যন্ত? ফুল টাইম জব। যতক্ষণ তুমি ঘুমাইবে অতক্ষণ, জায়গা থাকার পর তোমার মাথায় আসবেই ওই চিন্তা। আমি আপনি কি ডাইরেক্টর? আমি ফাইট ডাইরেক্টর না, আমার মাথায় চিন্তা আসতে থাকে। জানেন, উনি বাথরুমে বৈশা না ঝিম ঝিম করতো, মানে সিকোয়েন্স চিন্তা করতো, আজকে কি শুটিং, ওইটা চিন্তা করে না মুখ দিয়ে ওনার আওয়াজ বাইরে হয়ে যেত। আর আপনারা যে এখন ঘুষির আওয়াজ দেখেন ডিজিটাল, এটা এক সময় কেমন ছিল জানেন? আমাদের এই জসিম ভাই ফিল্মের ক্যান আছে না, গোল ক্যান, ওই গোল ক্যান নিত, পর্দায় ছবি চলতো, উনি দাঁড়াইতো মাইকের সামনে, বুঝছেন, আর মুখ দিয়ে আওয়াজ করতো, আর ওই ক্যানের উপরে ছোট্ট পাতলা বালিশ দিয়ে নিত, ওখানে ঘুষি মারতো, ঢিম ঢিম ঢিম, দেখা বুঝছেন। আবার যেখানে পেটের তলে মারতো, আওয়াজ করতো, মুখ দিয়ে করতো। ওই এফেক্ট সাউন্ড গুলো আপনারা মুখের শুনছেন, মুখের আগের ছবিগুলাতে। এখন না ডিজিটাল যুগ, চেঞ্জ হয়েছে, অনেক আধুনিক হয়েছে। সাউন্ড অনেক ইম্পর্টেন্ট জিনিস সিনেমার জন্য। যে ডাইরেক্টর সাউন্ড বুঝবে না, সাউন্ড সম্বন্ধে জ্ঞান নাই, ও কোনো ডাইরেক্টরই না। যাই হোক, এত দামি দামি কথা বইলা নিজেরা দামি করতে চাই না। যেটা বলতে আসছি, সিনেমার আলাপ করতে আসছি। আমার আসা উচিত সিনেমার আলাপ করতে, কারণ আমি সিনেমার লোক,
ভিতরের মধ্যে বুঝছেন যখন দেখি আর কি ওগুলো জয়লা উঠে ভিতরে। হ্যাঁ, কারো ভুল দেখলেও জয়লা উঠে, ভালো দেখলেও মন খুশিতে ভইরা যায়। কিন্তু এবার ঈদে আমি খুব খুশি এই জন্য যে 4টা ছবি আমি খুব কাউন্ট করতেছি, বরবাদ, দাগি, পুষ্পা এবং অন্তরাত্মা। হ্যাঁ, আমি খুব কাউন্ট করতেছি 3টা, মানে এই 4টা ছবি ভালো যাবে। তার মধ্যে তো একজন ভালো যাবেই, একজন ফার্স্ট হবে। ক্লাসে কি সব ছেলে ফার্স্ট হয়? ওই যে আমি বলি না, সিনেমায় হিটের বিকল্প নাই। এবার যে বাজি মারবে বুঝছেন, আগামী 26 সাল তার। হ্যাঁ, তার। আর শাকিব খান যদি বাজি মারে, শাকিব খানের এই কালো যা, 26ও যা, 27ও যা, তাকে কেউ ধ্বংস করতে পারবে না। কারণ কি জানেন? ধরে নেন সে আমেরিকারে কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু তাকে রাইখা আরো আমেরিকা দাঁড়াইতে হবে, আরো সিঙ্গাপুর দাঁড়াইতে হবে, আরো স্টার দাঁড়াইতে হবে, তাই না ভাই? আরো দাঁড়াইলেই তো সিনেমা ইন্ডাস্ট্রিটা টিকবে, নাহলে আমরা টিকতে পারুম না। অনেক কথা বললাম, জসিম ভাই কথা বললাম, ভালো লাগলো, হঠাৎ মনে পড়ে গেল, মনে পড়তেছে আরো অনেকের কথা। তবে জসিম ভাই যদি বাইচা থাকতো না, সিনেমা ডিরেকশন দিত। উনি সিনেমার ডিরেকশন বুঝে। এই যে ওনার যতগুলা ছবি দেখেন না, এর পিছনের কারিগর জসিম ভাই। হ্যাঁ, উনি সারাক্ষণ 24 ঘন্টা সিনেমা নিয়ে ভাবতেন। আর সিনেমা নিয়ে ভাবার মানুষ পাইছিলাম আরেকজনকে, সেটা মান্না। হ্যাঁ, ফুল টাইম চিন্তা। এই যে আড্ডা মারতে বসতাম না, জীবনও কোনোদিন বুঝছেন দেশের রাজনীতি নিয়ে কে মন্ত্রী কে প্রেসিডেন্ট, ওনারা যদি জিগাইতাম যে আমাদের তথ্যমন্ত্রীকে, বলতে পারতো না। জানেন, মান্না বলতে পারতো না, ওদিকে তাকাইতই না। তাকে অনুদানের জন্য অনেকে পটাইছে, ধুর কোন দরকার আছে? রাজনীতির সঙ্গে জড়াইতো না, ওই টাইপের ছিল না। শুধু সিনেমা আর সিনেমা। আমাদের শাকিব খানের সাথে আমি যতবার আড্ডা মারছি, তার একটা বিশেষ গুণ কি জানেন? সিনেমার কাউকে নিয়ে আলাপ করবে না। এই যে এফডিসিতে ওনাকে নিয়ে এত কথাবার্তা হয় না, কোনোদিন ওনার মুখে শুনবেন না, কোনোদিন আলাপ করবে না। এমন ওনার আলাপটা কি জানেন? ওনার আলাপের মধ্যে চলে আসবে শাহরুখ খান, সালমান খান এবং হলিউডের অনেক স্টাররা চলে আসবে, ইংলিশ ছবি চলে আসবে। এবং এই যে মনে করেন যে এই যে ইদানিং কালে যেসব ছবিগুলো হিট হয়েছে, জওয়ান বলেন, আরো যেগুলো আছে, আরেকটা ছবি আছে এটা আমি বলুম না, কারণ এই ছবির সাথে নাকি বরবাদের মিল পাওয়া যাচ্ছে, অনেকে বলতেছে। এগুলা মিল কি জানেন? হয়তো সিকোয়েন্সের দু একটা আইডিয়া নিছে, মূল গল্প ঠিক করে নিছে। কারণ শাকিব খান গল্প বুঝে। একটা টাইমে ইকবাল বলছিল না, শাকিব খান গল্প বুঝে না। ইকবালের কথাটা ঠিক না, কারণ শাকিব খানের সব ছবি হিট তো। হ্যাঁ, দু একটা নরম গেছে, সেটা নরম যাওয়ার পিছনে কারণ কি জানেন? ডাইরেক্টর। সব ডাইরেক্টরে তো আর উনি ঠিক পথে চালায় নিতে পারবে না, উনার মতো নিতে পারবে না, আইডিয়া দিতে পারবে। এই যে আমি যখন ছবি বানাইতাম, কথা বলতাম, আমিও কিন্তু তার সঙ্গে আলাপ করতাম, বিশেষ করে ড্রেসের ব্যাপারগুলো খুবই আলাপ করতাম। ডায়লগ দিয়ে পাঠাইতাম মেকআপ রুমে। আমার মেকআপ রুমে যাওয়ার অভ্যাস ছিল না, উনি জানেন। আমি আমার চিফ অ্যাসিস্ট্যান্ট দিয়ে ডায়লগ পাঠিয়ে দিতাম, ওনারা নায়িকেরা ডায়লগ পড়ার পর যখন সেটে আসতো, আমার পাশে বসতো, তখন আমি কানের কাছে জিজ্ঞাসা করতাম ডায়লগ ঠিক আছে? কইতো না, একটা জায়গা আমি চেঞ্জ করছি কিন্তু দেখাই। তখন অ্যাসিস্ট্যান্টে দেখাইতে বলতো, ওই জায়গাটা একটু লাল মার্ক করে রাখতো। আমি বলেন, আপনি যদি চেঞ্জ করে কিছু বলতে চান বলেন, আপনার মতো করে বলেন, কোনো অসুবিধা না। এই টাইপের ছিল। এবং হঠাৎ তার মাথায় চিন্তা আসতো, যেমন পাসওয়ার্ডের শুটিং করতেছি এই যে টঙ্গীর একটা হোটেলে, ওইটাও কিন্তু 5 স্টার হোটেল। হ্যাঁ, কেউ জানে না, গোপন হোটেল ছিল। এবার এই সরকার আসার আগে ওইটার মনে হামলা হয়েছে, কারণ ওইটা আওয়ামী লীগের কার্যানি ছিল। সুইমিং পুল সব ছিল। ওই যে সুইমিং পুলে শুটিং করতে যায়, ওই যে তার নিছিল, কারেন্টের তার নিয়ে শাঙ্কু পাঞ্জারে মাইরা ফেলবে, ওই সিকোয়েন্সে হঠাৎ করে আমারে বলতেছে যে আপনার সানগ্লাসটা দেন। উনার সানগ্লাসটা আমারে দিয়ে দিচ্ছে, আমার সানগ্লাসটা উনি নিছে ওই সিকোয়েন্সটার জন্য। পরে দেখলাম যে দারুণ লাগতেছে, তারে দারুণ লাগতেছে। ওই যে হাইটা যায় তার ঢুকাই দিল পানি ওই সিকোয়েন্সের সময়। এই যে হঠাৎ করে বলে, আর্টিস্টদের কথা শুনতে হয়। আর্টিস্টের কথা শুনবেন না কেন? একটা ডাইরেক্টর সারা বছরে একটা ছবি বানায়, আর একটা আর্টিস্ট সারা বছরে 2টা 3টা 4টা ছবিতে কাজ করে, বিভিন্ন ডাইরেক্টরের সাথে কাজ করে, অনেক রকম জ্ঞান হয়। একটা টাইমে আমরা কি দেখতাম? শাকিব খানকে লিপস্টিক লাগাইতো দেখতাম না, ক্লিন শেপ। ভারতের ছবি করার পর এটা দেখছেন পরিবর্তন আসছে না? আমরা তো লুক সম্বন্ধে জানতামই না, লুক কাকে বলে। ভারতের যে শিকারী, নবাব, এই ছবিগুলো করার পর
দেখেন উনি দাড়ি রাখা শিখলো, লুক শিখলো, উনিও কিন্তু ওইখান থেকে শিখাইছে, কিন্তু ওইখান থেকে শিখাইছে আবার এখানেও কাজে লাগাইছে। যেমন পাসওয়ার্ডের সময় একটা মনে করেন হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ করা হয়েছে, যেটা ভারতে করে। ওই গ্রুপের মধ্যে সবাই ড্রেসম্যান থেকে আরম্ভ করে প্রোডাকশন বয়, প্রোডাকশন ম্যানেজার, ক্যামেরাম্যান, মানে 30 থেকে 32 জন জড়িত। কারো কোনো মনের কথা থাকলে বা কোনো প্রবলেম দেখা দিলে বা আগামীকাল শুটিং এ কি লাগবে যদি হঠাৎ কারো মাথায় আসে বা কোনো ভুল ধরা পড়ে স্ক্রিপ্টের, ওইখানে লিখতো, সঙ্গে সঙ্গে জবাব দিত। আমরা 10 মিনিট পর পরই চেক করতাম। এমন শাকিব খানও অনেক কিছু লিখতো, বলতো যে ভাই এই সিকোয়েন্স গুলা কিন্তু কম্প্রোমাইজ করবেন না। কোনটা? ওই যে হাসপাতালের। আবার ওই হাসপাতাল জোগাড় করে দিয়েছিল কে জানেন? এটা হলো শ্যামলী সিনেমা হলের পাশে এই ইকবাল। হ্যাঁ, ওই হাসপাতালটা জোগাড় করে দিয়েছিল। আবার ওই যে মিশা সদাগরের বাড়িটা দেখছেন না, বিশাল, মনে হয় যে আরব দেশের কোন বাড়ি, এটাও কিন্তু এই ইকবালের দায়িত্ব। ইকবাল জোগাড় করছে। ওর আবার হাত আছে, লম্বা হাত আছে। কারণ কি, সবাই সাথে যোগাযোগ রাখতো। তো ও যে সরকারি আসুক, ওর হাত সব জায়গায় থাকে, ও যোগাযোগ রাখে। ওই যোগাযোগের কারণে ওই বাড়িটা জোগাড় করতে পারছিল। দারুণ লাগছে তো স্ক্রিনে। যাই হোক, পাসওয়ার্ডের কথা শুনলেন, ওইটাই ছিল আমার শেষ ছবি, তারপরে বিদায়। কিন্তু আমি হারায় যাই নাই। এখন মনে করেন এই যে আমি লাইভে আসলাম না, এটা একটা ছবি আমার জন্য। এই যে আপনাদের সঙ্গে কথা বলতেছি, এটা একটা ছবি। যদি আমি লাইভে না আসতাম, সোশ্যাল মিডিয়াতে না থাকতাম, ইউটিউবিং না করতাম, কবে হারায় যেতাম। আমার নাম কেউ মনে রাখতো না। আমাদের দেশে 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। এই যে মিন্টু, ওনারা আপনারা জানেন না, মিন্টু আমার নাম, দেখলেই বুঝবেন কেমন ছবি। বিখ্যাত পরিচালক, বহুত আর্টিস্ট ওনার হাতে জন্ম, নাম নিলাম না আর। যাই হোক, উনি কিন্তু বেঁচে আছেন, সুস্থ আছেন। কেউকে আমরা ডাকি, জিগাই, এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই বা ন্যাশনাল অ্যাওয়ার্ডের জুরি বোর্ড হয়, আমরা কি ওনাকে আইনা চেয়ারম্যান বানাই? বসাই না, কেন উনি হারায় গেছে। এভাবে হারায় যায়। চোখের আড়াল হইলে সবাই হারায় যায়। চোখের আড়াল হইতে চাই না বলেই আপনাদের সামনে থাকি। এই জন্য সবসময় দোয়া চাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।